বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর অনলাইন বাংলা ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত। আমি ফারজানা শিখা, প্রভাষক বাংলা, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। আজকের পাঠ বিষয় বাংলা প্রথম পত্র, শ্রেণী একাদশ। আজকের বিষয় কবিতা তাহারেই মনে পড়ে, লেখক সুফিয়া কামাল, এবং তোমাদের MT3 সিলেবাস অনুযায়ী লেকচার 2। তাহারেই পড়ে মনে, সুফিয়া কামাল। কবি পরিচিতিটা আমরা একটু আগে প্রথমে খেয়াল করি। দেখো, সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তার জন্ম 1911 খ্রিস্টাব্দের 20 জুন বরিশালে। তার পৈতৃক নিবাস কুমিল্লায়। কবির পিতার নাম সৈয়দ আব্দুল বারী এবং মায়ের নাম সাবেরা বেগম। যে সময়ে সুফিয়া কামালের জন্ম, তখন বাঙালি মুসলমান নারীদের কাটতে হতো গৃহবন্দী জীবন। স্কুল কলেজে পড়ার সুযোগ তাদের ছিল না। ওই বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। পারিবারিক নানা উত্থান পতনের মধ্যে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। তারই মধ্যে তিনি বাংলা ভাষা ও সাহিত্য রচনায় আত্মনিয়োগ করেছেন। পরবর্তীকালে সাহিত্য সাধনা ও নারী আন্দোলনে ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসেবেই বরণীয় হননি, জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন। সুফিয়া কামালের উল্লেখযোগ্য কতগুলো গ্রন্থ আছে সেখানে দেখো, সাঁঝের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদ্যত্ত পৃথিবী ইত্যাদি। এছাড়াও তিনি গল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ ও স্মৃতিকথা লিখেছেন। বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক ও নাসিরউদ্দিন স্বর্ণপদক সহ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন তিনি। তো সুফিয়া কামালের মৃত্যু হয়েছে 1999 খ্রিস্টাব্দের 20 নভেম্বর, ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। দেখো, তাহারেই পড়ে মনে কবিতার কতগুলো শব্দার্থ টিকা আছে। এই শব্দার্থ টিকাগুলো তোমরা যদি একটু অনুসরণ করো, একটু পড়ো, তাহলে কবিতা বুঝতে তোমাদের কোনো অসুবিধাই হবে না। তাহলে এখানে দেখো, আমি পড়াচ্ছি। হে কবি। কবিভক্ত এখানে কবিকে সম্বোধন করেছেন, মানে কবি তার ভক্তদেরকে তাকে বলছে, মানে সম্বোধন করেছেন যে কবি কেন এত নীরব হয়ে আছে। তো নীরব কেন বুঝতেই পারছো, উদাসীন হয়ে থাকাকে নীরব বলতেছে। ফাগুন যে এসেছে ধরায়, পৃথিবীতে ফাল্গুন অর্থাৎ বসন্তের আবির্ভাব ঘটেছে। তব বন্দনায়, তোমার রচিত বন্দনা গানের সাহায্যে অর্থাৎ বন্দনা গান রচনা করে বসন্তকে তুমি কি বরণ করে নেবে না? দক্ষিণ দুয়ার গেছে খুলি, কবির জিজ্ঞাসা, বসন্তের দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে কিনা? উদাসীন কবিতা কি করেছেন, লক্ষ্য করেননি। এই জিজ্ঞাসা থেকে তা স্পষ্ট হয়ে উঠেছে। বাতাবি নেবুর ফুল অধীর আকুল, বসন্তের আগমনে বাতাবি নেবুর ফুল ও আমের মুকুল গন্ধে দক্ষিণা বাতাস দিক বিদিক সুগন্ধে ভরে তোলে। কিন্তু উন্মাদনা কবি এসব কিছুই লক্ষ্য করেননি। কবির জিজ্ঞাসা তার উদাসীনতাকে স্পষ্ট করে। এখনো দেখনি তুমি? কবি ভক্তের এই কথায় আমরা নিশ্চিত হই প্রকৃতিতে বসন্তের সব লক্ষণ মুক্ত হয়ে উঠেছে, অথচ কবিতা কি করেছেন, লক্ষ্য করেননি। কোথা তব নবপুষ্প সাজ, বসন্ত এসেছে অথচ কবি নতুন ফুলে ঘর সাজাননি, নিজেও ফুলের অলঙ্কারে সাজেননি। মানে অলক্ষ্য দৃষ্টির আড়ালে এমন। দেখো, পাঁথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। বসন্ত আনিতে ফাগুন স্মরণীয়, কবির বন্দনা গান রচনা করে বসন্তকে বর্ণনা করলেও বসন্ত অপেক্ষা করেননি। ফাল্গুন আসার সঙ্গে সঙ্গে প্রকৃতিতে বসন্ত এসেছে। করিলে বিথায়, ব্যর্থ করলে, অর্থাৎ কবি ভক্তের অনুযোগ বসন্তকে কবি বরণ না করায় বসন্তের আবেদন কী হয়েছে, তার গুরুত্ব হারিয়ে ফেলেছে। পুষ্পারত, ফুলের বন্দনা বা নিবেদন। লভেনিকি ঋতুরাজ, তারপর ঋতুরাজ বসন্ত, বসন্তকে হচ্ছে ঋতুরাজ বলা হয়, বসন্ত। তো এই যে গাছে ফুল ফোটেনি, অর্থাৎ বসন্তকে সাদর সম্ভাষণ জানানোর জন্যই যে যেন ফুল ফোটেনি। মাধবী, বাসন্তী লতা বা তার ফুল। অর্ঘ্য বিচরণ, অঞ্জলি বা উপহার রচনা। প্রকৃতির বিভিন্ন বিচিত্র সাজে সজ্জিত ফুল ও তার সৌরভ দিয়ে বসন্তকে বরণ করে। উপেক্ষায় ঋতুরাজে কেন, কবি দাও তুমি ব্যথা। কবিভক্ত বুঝতে পারছেন না কবির যথারীতি সানন্দে বসন্ত বন্দনা না করে তার দিকে মুখ ফিরিয়ে রয়েছেন কেন।
দেখো কুহেলি হচ্ছে কুয়াশা, উত্তরী উত্তরী হচ্ছে চাদর বা উত্তরণীয় এমন কিছু। কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী। কবিকে শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করে কবি কুয়াশার চাদরে পরিধান করে আছেন, এটাকে বুঝিয়েছে। পুষ্পশূন্য দিগন্তের পথে প্রকৃতি শীত প্রকৃতিকে দেয় রিক্ততার রূপ, গাছের পাতা ঝরে যায়, গাছ হয় ফুলহীন। শীতের এই রূপকে বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে। প্রকৃতি বসন্তের আগমনে ফুলের সাজলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ততার ছবি। শীত যেন সর্বরিক্ত সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর গায়ে পুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে। তাহার এই পরে মনে প্রকৃতিতে বসন্তে এলে কবির মন জুড়ে আছে শীতের রিক্ত ও বিষণ্ণ ছবি। কবির মন দুঃখ ভারাক্রান্ত, তার কণ্ঠ নীরব। শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারছেন না, তাই বসন্ত তার মনে কোনো সাড়া জাগাতে পারছে না। বসন্তের সৌন্দর্য তার কাছে অর্থহীন, মনে কোনো আবেদন জানাতে পারছে না। প্রসঙ্গত উল্লেখ্য, তার প্রথম স্বামী কাব্য সাধনা প্রেরণা মানুষের মৃত্যুতে কবির অন্তরে যে বিষণ্ণতা জাগে তারই সুস্পষ্ট প্রভাব ইঙ্গিত ওই কবিতায় ফুটে উঠেছে। তাহলে দেখো, তাহার এই মনে প্রকৃতিতে বসন্ত এলেও কবি কি হয়েছে সেটা কবি নিতে পারছে না, কারণ কবির মন বিষণ্ণ হয়ে আছে, দুঃখ ভারাক্রান্ত হয়ে আছে। শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারছেন না, মানে শীতকে ভুলতে পারছে না, তাই বসন্তকে সে মেনে নিতে পারছে না। এবং প্রসঙ্গত যে তার প্রথম স্বামী, তার কাব্য সাধনার প্রেরণা পুরুষের আকস্মিক মৃত্যুতে কবির অন্তরে যে বিষণ্ণতা জাগে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে কবি বলতে চাচ্ছেন যে শীতের আগমনে বসন্তের আগমনে শীতকে সে ভুলতে পারছে না। এবং উল্লেখ্য যে তার প্রথম স্বামী যিনি কাব্য সাধনায় তাকে প্রেরণা দিয়েছিলেন, সেই স্বামীর মৃত্যুতেও তিনি বিষণ্ণ হয়ে আছেন, তাই তার সেই বিষয়টাই এখানে সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে। তাহলে আমরা কবিতায় চলে আসি। দেখো, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বলিয়া তুমি লবে কি তব বন্দনায়। এখানে দেখো সেই একই কথা তোমাদেরকে যেটা আমি বললাম, যে কবি ভক্ত কবিকে বলতে চাচ্ছে যে কবি কেন এত নীরব হয়ে আছে। তো বসন্ত এসেছে, কিন্তু কবি সেই বসন্তকে কি করছে না, বরণ করে নিচ্ছে না। তো এই বরণ করে নিচ্ছে না বলেই জিজ্ঞেস করছে, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। তার মানে কবি স্নিগ্ধ আঁখি তুলে বলল দক্ষিণ দেয়ার গেছে কি খুলে, মানে দক্ষিণা দ্বার কি খুলেছে। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। কবি এখানে আবার জিজ্ঞেস করছে যে বাতাবি লেবু, বসন্তের আগমনে বাতাবি লেবুর ফুল, আমের মুকুল, দক্ষিণা গন্ধে বাতাস যে ভরে গেছে, এটা সে লক্ষ্য করে নাই। সেই লক্ষ্য করে নাই বলে কবি ভক্তকে জিজ্ঞাসা করছে, এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্নদনা তুমি, কোথা তব নবপুষ্প সাজ। তারপরে কবিকে বলতে চাচ্ছে, কবি নিজেকে এবং অন্যদেরকে জিজ্ঞাসা করছে যে কবি এখনো তুমি দেখনি যে বসন্ত এত পুষ্প সাজ, এত ফুলের সাজ সেজেছে, তবুও তুমি এটাকে চোখে এখনো দেখনি। কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া। কহিল সে সুদূরে চাহিয়া, অলখ মানে লক্ষ্যের আড়ালে, মানে চোখের আড়ালে, দৃষ্টিগোচর, পাথার মানে সমুদ্র, তার মানে দৃষ্টিগোচর সমুদ্র, পাথার বহিয়া, সমুদ্র বহিয়া যে দৃষ্টিগোচর হয়েছে সুদূরে চাহিয়া। তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। এখানে বুঝতেই পারছো যে কবি তরি বলতে এখানে নৌকা বোঝাচ্ছে, এবং তরি কি এসেছে, বেজেছে কি তার মানে আগমন গান যে আসছে, সেটাকে আগমন বার্তা কি দিয়েছে, এবং ডেকেছে কি সে, কবি সেটাকে শোনেও নাই এবং সন্ধানও রাখে নাই। কহিলা মগ কবি রচিয়া লহনা আজও গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমর মিনতি। তারপর কবিকে মিনতি করছে যে বসন্তকে যে এসেছে সেই বন্দনা গাইতে, কবির যে মিনতি, সেই মিনতির সুরে কবি কবিকে কাব্য রচনায় মিনতির সুরে তাকে বলছে যে বসন্ত এসেছে, কাব্য রচনায় তুমি মনোযোগী হও। তারপর দেখো এখানে আমারে গাহিতে গান, বসন্তরে আনিতে বরিয়া, রহেনি সে ভোলেনি তো, এসেছে তা ফাগুনে স্মরণিয়া। এখানে কবি বলতেছে যে
আমারে তুমি, যেটা আমারে বলতে নিজেকে বোঝাচ্ছে যে উপেক্ষা করে বসন্তের, যে বসন্তে আনিতে ফাগুন, কবির বন্দনা গান রচনা করে বসন্তকে বর্ণনা করলে বসন্ত অপেক্ষা করেনি, বন্দনা না করলেও বসন্ত কিন্তু আসতে ভোলেনি এবং অপেক্ষাও করেনি। ফাল্গুন আসার সঙ্গে সঙ্গে প্রকৃতিতে বসন্ত কি হয়, এসে যায়। দেখো, কহিলাম ওগো কবি অভিমান করেছে কি তাই, যদিও এসেছে তবুও তুমি তারে রহিলে বিথায়। তার মানে বসন্ত এসেছে, অভিমান করেছো কি, তারপর তুমি বিথায় এই বসন্তকে তুমি পার করে দিচ্ছ। কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাল্গুন বেলায়। কবি বলছে যে পরম হেলা কেন, বৃথা কেন এই ফাল্গুন বেলায়, তুমি কেন শুধু শুধু বসে আছো, কাব্য রচনায় কেন মনোযোগী হচ্ছ না, এবং বসন্তের ফুলের বরণ কেন করে নিচ্ছ না, সেটাই। ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারিত লাভিনী কি ঋতুর রাজন, মাধবী কড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিচরণ। এখানে বলছে যে মাধবী, বাসন্তী লতা বা তার ফুল, অর্ঘ্য বিচরণ অঞ্জলি বা উপহার রচনা, তার মানে উপহার রচনায় তুমি মাধবী কুলের গন্ধ হয়নি, উপহার রচনায় তুমি বিচরণ করনি, সেটাকে বোঝাচ্ছে। হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা, তোমার বসন্ত বরণ করেনি, তারপর তুমি এটাকে দেখোনি, তবুও কেন তুমি এত বিমুখ হয়ে আছো। কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরী মাঘের সন্ন্যাসী। এখানে কুহেলি উত্তরী বলেছি, কুয়াশা উত্তরী চাদর, মাঘের সন্ন্যাস হচ্ছে কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছে, সে সন্ন্যাসের চাদরকে পরিধান করে কবি এই চাদর পরিধান করে আছে। তাই আচ্ছা দেখো, গেছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারেই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। কবি এখানে বলছে বসন্ত চলে গেছে, ফুল শূন্য হয়ে গেছে দিগন্তের পথে, তাই কবি এখন তার হাত শূন্য, রিক্ত হস্তে, তাই তাহারেই মনে পড়ছে এবং ভুলতে পারছে না কোনো মতে। এখন দেখো এখানে পাঠ পরিচিতি আসছে, পাঠ পরিচিতিতে কি বলছে কবি দেখো। তাহারই মনে পড়ে কবিতাটি 1935 খ্রিস্টাব্দের মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই কবিতায় প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানব মনের অফুরন্ত আনন্দের উৎস। বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবি মনে আনন্দের শিহরণ জাগাবে এবং তিনি তাকে কিভাবে ছন্দে সুরে ফুটিয়ে তুলবেন সেটাই প্রত্যাশিত। কিন্তু কবিমন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদনা ভাবাতুর থাকে, তবে বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারবে না। এই কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে শূন্যতা নেমে আসে। তার ব্যক্তি জীবন ও কাব্য সাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুঃখময় বিষণ্ণতা। কবি মন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে। তাহারই পরে মনে কবিতাটি আচ্ছন্ন করে আসে এই বিষাদময় রিক্ততার সুর। তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা। কবিতাটির আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা। গঠনরীতির দিক থেকে এটি সংলাপ নির্ভর রচনা। কবিতায় আবেগময় ভাববস্তুর বেদনা, ঘন বিষণ্ণতার সুর এবং সুললিত ছন্দ এতই মাধুর্যমতী যে তা সহজেই পাঠকের অন্তর ছুঁয়ে যায়। তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো, পাঠ পরিস্থিতি দেখে আরও সহজেই তোমরা বুঝতে পারলে, এবং আমি আগেও তোমাদেরকে একটু বুঝিয়ে দিয়েছি। তা এখন তোমরা কবিতাটা পড়ে খুব সহজে কবিতার মূল ভাবটা বুঝলে এবং কবিতার সৃজনশীল MCQ এগুলো একটু কভার করবে।
তো আজকের তাহারই পরের মনে কবিতাটি, কবির যে মূল ভাব সেটা হচ্ছে যে কবি বসন্ত আসলেও শীতকে ভুলতে পারছে না, এবং শীতের বসন্তের আগমনে শীতের যে ভাব ছিল সেটা অবশ্যই ভুলতে পারছেন, এবং কবির যে স্বামী তার কাব্য সাধনায় তাকে সাহায্য করেছিল, সেই কবির স্বামীর আকস্মিক মৃত্যুতেও কবি বেদনা বিধুর হয়ে আছে। তাই কাব্য সাধনায় তার বিষণ্ণতা এবং এই বিষণ্ণ দুঃখময়, এই জন্যই কবি কাব্য সাধনায় এত বিমুখতা হয়ে আছে। তো তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে এখানেই সমাপ্ত। আবার আগামী ক্লাসে আবার কথা হবে। সকলকে ধন্যবাদ।